প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ সূচি। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ বিক্ষোভের পর ভাঙা হলো ৩২ নম্বর। জনপ্রশাসন সংস্কার কমিশন মন্ত্রণালয় কমানো ও রাজধানী মহানগর সরকারের প্রস্তাব। দৈনিক সমকাল, ৪ বিভাগকে প্রদেশ করার প্রস্তাব। ৩২ নম্বরে ভাঙচুর, আগুনের পর ভেকু বুলডোজার। দৈনিক যুগান্তর, সন্ত্রাসী দুর্নীতির পেছনে ছিল মাফিয়া চক্র, শেয়ার খেকো রাক্ষস শিবলি। বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বর। কালের কণ্ঠ, এবছর নির্বাচন অনিশ্চিত, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ছাত্র জনতার ভাঙচুর ও আগুন। দেশকে 4 প্রদেশে ভাগ ও রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ। দৈনিক ইত্তেফাক, ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের পর আগুন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতেই হবে তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, উত্তেজনা ভাঙচুর ৩২ নম্বরে, হাসিনার বিচার করতেই হবে, ছাড়া যাবে না। সমাবেশে তারেক রহমান, আমূল পরিবর্তনের সুপারিশ, 2 সংস্কার প্রতিবেদন জমা। মানব জমিন, ধানমন্ডি ৩২-এ ফের আগুন। আমার দেশ, সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দিল ছাত্ররা। দেশ রূপান্তর, রাজধানী মহানগর সরকার। কালবেলা শিরোনাম, মাঠে নামলেই পাকড়াও, ৩২ নম্বরে ভাঙচুর আগুন, সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে তারেক রহমান। খবরের কাগজ, ৩২ নম্বর ভাঙচুর আগুন। রূপালী বাংলাদেশ, ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুর আগুন, জনপ্রশাসন বিচার বিভাগে পরিবর্তন। বাংলাবাজার পত্রিকা, নিরপেক্ষ প্রশাসন ও ন্যায় বিচারে প্রাধান্য, সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করুন দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা। ইনকেলাব, দিল্লিতে হাসিনার গুরুত্ব কমছে। দৈনিক জনকণ্ঠ, 4 প্রদেশ করার প্রস্তাব, মন্ত্রণালয়ের সংখ্যা 43 থেকে কমিয়ে 25টি করার সুপারিশ। হাসনাইন খুরশেদ সূচি, আপনি শিরোনাম শুনলেন, কিন্তু পত্রপত্রিকার শিরোনাম জুড়েই একটাই। আমি জানি না আপনি কি মন্তব্য করবেন, তারপরেও যেটা ৩২ নম্বরে ভাঙচুর, হাসিনার বক্তব্য প্রচারের প্রেক্ষিতে প্রতিক্রিয়া হিসাবে আপনার কাছে একটু জানতে চাই, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? মন্তব্য করার আগে আসলে আমি পার্সপেক্টিভটা একটু দেখতে চাই, কোন প্রেক্ষাপটে এই ঘটনাটা ঘটলো। বাস্তবতা হচ্ছে 5ই আগস্ট যখন শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখন এক ধরনের একটা পরিস্থিতি ছিল। তখন ৩২ নম্বর আক্রান্ত হয়েছে, ৩২ নম্বরে হামলা করে ৩২ নম্বর আগুন দেওয়া হয়েছে, সেটা এক ধরনের পরিস্থিতি ছিল। গত 6 মাস কিন্তু আর কিছু ঘটেনি। 6 মাস পরে আবার কেন ঘটলো বা ঘটছে? এটা ঘটছে এই কারণেই যে শেখ হাসিনা গত 6 মাস ধরে নানাভাবে তিনি, তার দল, তার দোসররা, তার সহযোগী জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা আছেন, যারা তাকে পৃষ্ঠপোষকতা করছেন, তাকে সহায়তা করছেন, তারা সবাই মিলে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা নানাভাবে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছেন। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই গত রাতে শেখ হাসিনা যখন সরাসরি লাইভে কথা বলার ঘোষণা দিলেন, পরশুদিন যখন এই ঘোষণা দিলেন, তখনই আসলে সাধারণ মানুষের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। আর সেই বিক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এই ঘটনা ঘটেছে। তো আমরা একটা জিনিস বারবার বলছি যে শেখ হাসিনা কে? শেখ হাসিনার তার এক ধরনের রাজনৈতিক ধারাবাহিকতা, আওয়ামী লীগের নেতৃত্ব, এক ধরনের সিচুয়েশন ছিল বহু বছর ধরে। কিন্তু তার বিপরীতে গত 15.5 বছরের যে শেখ হাসিনা, তাকে সেই শেখ হাসিনা আসলে মানুষের মনে একটা প্রবল ঘৃণা বা অসন্তোষের জন্ম দিয়ে রেখেছেন। শেখ হাসিনা শেষ পর্যায়ে এসে যেভাবে গণহত্যা চালিয়েছেন, তার নির্দেশে যে গণহত্যা চালিয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, 4 শতাধিক ছাত্র জনতাকে
চোখ কেড়ে নেওয়া হয়েছে, সেই ক্ষোভ মানুষ আসলে কোনোদিনই ভুলতে পারবে না। এবং সেই ক্ষোভ থেকেই মানুষ কি চায়, মানুষ সুষ্ঠু বিচার চাই আসলে আমরা, যে অন্যায় হয়েছে, যে অপকর্ম হয়েছে, যে হত্যাযজ্ঞ হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। সেই বিচারের প্রক্রিয়া যখন চলছে, বিচারের প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য একজন আন্তর্জাতিক অপরাধ আদালতে ট্রাইব্যুনালে তিনি এখন ফেরারি আসামি হিসেবে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাকে ফেরত দেওয়ার জন্য আদালতের নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার সরকারিভাবেই ভারতের কাছে তাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। ভারত সে ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আজকে পর্যন্ত সেই ধরনের দেখায়নি, বরং না করে ভারত তাকে এক ধরনের আতিথেয়তায় রেখেছে এবং তাকে বিভিন্ন সময়ে টেলিফোনে কথা বলার, টেলিফোন ফাঁস করার ব্যবস্থা করে দিয়েছে। এবার যেটা হলো যে ভারত সরকারের কাস্টডিতে থেকে, হেফাজতে থেকে বা আতিথেয়তায় থেকে তিনি যখন লাইভে বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার কথা বললেন, তখনই আসলে এক ধরনের বিস্ফোরণ। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব, এটা জাস্ট একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে। আদর্শ ব্যক্তিগত আদর্শ না, দলীয় আদর্শ বা একদল মানুষের আদর্শকে দমিয়ে রাখা যায় না। সেটা কিন্তু যে সরকার পতিত সরকার বলি, সেই সরকারও কথার কথা বলি, জামাতকে একেবারে নিষিদ্ধ করবার জন্য এমনভাবে যে পায়তারা বা অন্য দলের যেভাবে পায়তারা যেটা করেছিল, সেটা কিন্তু একটা ইতিহাস। এবং এখন পতিত সরকারের আদর্শের ইতিহাসকে যেভাবে মুছে ফেলা বা এই যে স্থাপনা, সবকিছু মুছে ফেলার যে ইতিহাস তৈরি হচ্ছে, আমি কিন্তু ছোট্ট করে প্রশ্ন হয়, আমরা কি ইতিহাস ভুলে যাই? ইতিহাসের প্রসঙ্গে যাওয়ার আগে আপনি যেটা বলছেন যে আদর্শ, আওয়ামী লীগ বা শেখ হাসিনার আদর্শ আসলে কি, আমি শেখ মুজিবুর রহমান সাহেবের প্রসঙ্গে বলছি যে ৭১ পর্যন্ত তার ভূমিকাকে আমরা প্রশংসা করি। তার মানে নিঃসন্দেহে তার বাংলাদেশের জন্মে, বাংলাদেশের সৃষ্টিতে তার একটা বড় অবদান আছে। কিন্তু ৭১-এর পরের যে শেখ মুজিবুর রহমান, যিনি বাকশাল করেছেন, সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এক নেতা এক দেশ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, সব গণমাধ্যমকে বন্ধ করে দিয়ে মাত্র 4টি সরকারি সংবাদপত্র রেখে তার প্রচারের ব্যবস্থা করেছিলেন। এই ধরনের একটা পরিস্থিতিতে শেখ মুজিবের ৭১ পূর্ববর্তী অবস্থান আর পরবর্তী অবস্থান কিন্তু এক না। সো ৭১-এর পরবর্তী অবস্থানের যে শেখ মুজিব, সেই শেখ মুজিবের ভাবমূর্তি উজ্জ্বল না, কিন্তু সেই শেখ মুজিবের তার আদর্শ আসলে কোনটা, যে বাকশাল যদি তার আদর্শ হয়ে থাকে, তাহলে আসলে সেই আদর্শ আমরা বিশ্বাস করি না এবং সেই আদর্শ আমরা অপছন্দ করি, আমরা ঘৃণা করি। শেখ হাসিনার ৮১-তে তিনি দেশে ফিরে আসেন, ৮১ থেকে তার বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে তিনি ছিলেন, সেটা এক ধরনের মানে পরিস্থিতি। কিন্তু গত 15.5 বছরের যে শেখ হাসিনা, বিশেষ করে 24শে জুলাই আগস্টের যে শেখ হাসিনা, যাকে ভয়ঙ্কর একটা দানবীয় রূপে আমরা দেখেছি, যে তিনি নির্বিচারে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন, তার নির্দেশে নির্বিচারে গণহত্যা হচ্ছে, মানুষ নিহত হচ্ছে, অজস্র মানে বিপর্যয় ঘটছে। সেই জায়গায় সেটাই যদি তার আদর্শ হয়ে থাকে এবং সেটা যদি আওয়ামী লীগের আদর্শ হয়ে থাকে, সেই আদর্শ নিঃসন্দেহে জনগণ প্রত্যাখ্যান করছে। আমরা ধরে নিব যে সর্বশেষ অবস্থা সরকার যাদেরকে তাদের ইতিহাস মুছে ফেলবার চেষ্টা করেছিল এবং এখনো অন্যরা তাদের ইতিহাস ইতিহাসকে মুছে ফেলা যায় না, মানে ইতিহাসকে মুছে ফেলা যায় না। ইতিহাসের জায়গায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়, কিন্তু শেষ ভাবমূর্তি যেটা, শেষ কাজ যেটা, মানুষের আসলে শেষ কাজটাই মানুষের মনে স্থায়ী হয়ে যায়। শেখ হাসিনার শেষ 15.5 বছর, শেষ 2 মাস মানুষের মনে প্রবলভাবে স্থায়ী হয়ে আছে এবং সেটা তীব্র ঘৃণা এবং ক্ষোভের জন্ম দিয়েছে। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা আজকে বিভিন্ন রকম কথা বলছেন, যেদিন বেগম খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, বেগম জিয়া কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন, তারা তখন কথা হয়েছিলেন। মইনুল রোডের বাড়ি যখন ধুলায় মিশিয়ে দিয়ে সেখানে নতুন করে অন্য স্থাপনা তৈরি করে দেওয়া হলো, মইনুল রোড একটি ঐতিহাসিক বাড়ি, সেই বাড়ির সাথে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি, তার অনেক স্মৃতি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনেক স্মৃতি এই বাড়ির সাথে জড়িয়ে আছে। সেই বাড়িটি যখন গুড়িয়ে দিয়ে সেখানে একটি স্থাপনা তৈরি করা হলো, তখন কি ইতিহাস
মুছে ফেলার হ্যাঁ, এই চেষ্টা হয়। প্রশ্নগুলো আসে। So, এই প্রশ্নগুলো পাল্টাপাল্টি আমি বলছি না, পাল্টাপাল্টি কোনো কিছু হওয়া উচিত না, ব্যাপারটা যেটা হলো যে আপনি যেটা বললেন যে আমি ভুল করেছি, আরেকজনও ভুল করবে, আমি আপনার প্রতি অবিচার করেছি, আপনি আমার করা উচিত না কখনোই। আমি সেটাই বলতে যাচ্ছি যে কোনোভাবেই পাল্টাপাল্টি কিছু হওয়া উচিত না। কিন্তু শেখ হাসিনা এমনভাবে মানুষের মধ্যে ক্ষোভ এবং ক্ষোভের বহিঃপ্রকাশকে এমনভাবে ঘটানোর সংস্কৃতি তৈরি করেছেন গত 15.5 বছরে, অজস্র হত্যা গুণ খুন করে এমন ধরনের সংস্কৃতি তৈরি করেছেন, যেই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমরা চাই, আমরা আইনের শাসন চাই, আইন যা কিছুই হোক, আমরা শেখ হাসিনার সুষ্ঠু বিচার চাই, স্বচ্ছ বিচার চাই। আইনের শাসনের কথা বললেন, গতকাল রাতে যে ঘটনা ঘটলো, এখানে কি আইনের শাসন ছিল? আমি সেটাই বলছি যে আইনের শাসনের মাধ্যমে চাই, আমরা চাই যা কিছুই হোক প্রশাসনিকভাবে। কারণ একটা বিষয় হচ্ছে যে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন আইনের কোনো প্রয়োগ ছিল না, তো স্বাভাবিকভাবেই তখন আইনের বাইরে গিয়ে মানুষকে, বিপ্লব কখনো আইনসম্মতভাবে হয় না, তো বিপ্লবের একটা চেতনা নিয়ে মানুষ তখন আইনের বাইরে গেছে। এখন যে সরকার আছে, এই সরকার তো ছাত্র গণ অভ্যুত্থানের সরকার। এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান। এই সরকার অত্যন্ত শক্তিশালী সরকার, কারণ এর পেছনে সব রাজনৈতিক দলের সমর্থন আছে। যেটা যখন একটি রাজনৈতিক দল থাকে তখন একটি মাত্র রাজনৈতিক দলের সরকার, সেই দলের সমর্থন থাকে, অন্য দলগুলো তখন বিরোধী দলে থাকে। এই মুহূর্তে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, তো সব দলই এই সরকারকে সমর্থন যোগাচ্ছে। সেই ধরনের একটা সরকার থাকার পরে যেই সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় সরকার প্রধান, তখন সবকিছু আইনসম্মতভাবে হবে, এটা আমরা আশা করি। আমরা আইনের ব্যত্যয় অনেক ধন্যবাদ আপনাকে। রাজনীতির কথা যেহেতু উঠলো, রাজনীতির কথা আরেকটু আলোচনা করি। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন হাসিনার বিচার না করলে 24-এর শহীদদের সঙ্গে বেইমানি করা হবে, এবং একই সাথে তিনি আরেকটি কথা বলেছেন, সংস্কারের কথা বলে আমরা যদি নির্বাচন দেরি করার ষড়যন্ত্র করি তাহলে সেটা ঠিক হবে না। নিঃসন্দেহে আমি ওনার দুটো বক্তব্যই সমর্থন করছি, কারণ উনি যথার্থই বলেছেন যে শেখ হাসিনার বিচার অনিবার্য, বিচার হতেই হবে। এবং তার যে আমি এখনো রক্তের দাগ শুকায়নি, এখনো মানুষের অজস্র আহত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, সেই রকম একটা পরিস্থিতিতে এখনো তার বিচার সুচিকিৎসার জন্য রাস্তায় নামছে, তো সেই অবস্থায় বিচারের কথা মানুষ ভুলে যাবে, এটা কেমন করে? এটা সম্ভবই না। সো মানুষ বিচার চায় এবং দ্রুত বিচার চায়, কারণ বিচার যত বিলম্বিত হবে, একটা কথাই আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো বিচার বিলম্বিত হলে তখনই আসলে অসন্তোষটা বাড়তে থাকে। যদি এবং আমরা যদি শ্রীলঙ্কার কথা বলি, যে শ্রীলঙ্কাতে গোতাবায়া রাজাপাকসে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়েছিলেন। গোতাবায়া তো পালিয়ে যাওয়ার পরে, যদিও তিনি 18 দিন পরে তাকে দেশে ফিরিয়ে এনে দেশে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে। সেটা হয়েছে এই কারণেই যে গোতাবায়াকে ফিরিয়ে এনে তাকে যেখানে রাখা হয়েছে, তিনি একটি শব্দ উচ্চারণ করেননি বা উচ্চারণ করতে দেওয়া হয়নি তাকে। কিন্তু শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে বা থাকতে দেওয়া হয়েছে, সেখানে বেশি তিনি এবং তার সহযোগীরা কন্টিনিউয়াস বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সেই ষড়যন্ত্র এবং অপপ্রচারই আসলে বাংলাদেশের মানুষের মধ্যে বারবার ক্ষোভ উস্কে দিচ্ছে। তো বিচার দ্রুত হওয়া উচিত। সংস্কার কমিশন, দুটি সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়া হলো, এবং এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উল্লেখ করতে চাই। 4 বিভাগকে প্রদেশ করার প্রস্তাব করা হয়েছে, এবং রাজধানী মহানগর সরকারের প্রস্তাব আছে দিল্লির আদলে। মন্ত্রণালয় কমিয়ে 43 থেকে 25 করবার একটা প্রস্তাব করা হয়েছে, এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে সুযোগ, সেটা কমিয়ে আনার কথা বলা হয়েছে। আর প্রস্তাব আসলে অজস্র প্রস্তাব এসেছে, সবগুলো প্রস্তাব নিয়ে আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব কমিশন আলোচনা করে দ্রুত একটা সিদ্ধান্তে আসবে। আমি এই প্রসঙ্গটা আসার আগে একটু পূর্ববর্তী প্রসঙ্গটা একটু যেতে চাই, যে সংস্কারের নামে সময় নষ্ট করা একদমই ঠিক হবে না, তাতে দেশ অস্থিতিশীল হবে। এবং সংস্কার প্রক্রিয়ার বিষয়ে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কার প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে, যত দ্রুত সম্ভব, অবশ্যই এই বছরের মধ্যে নির্বাচনে যাওয়া উচিত। নির্বাচিত সরকার ছাড়া এই পরিস্থিতি উত্তরণের আসলে কোনো রাস্তা নেই। একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং নির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্রের উত্তরণের ঘটাবে, এবং গণতন্ত্রের মাধ্যমেই সব পরিস্থিতি নিরসন। প্রস্তাবগুলোর বিষয়ে আসছি, যে 4টি প্রদেশ গঠনের যে প্রস্তাব, 4 বিভাগ ছিল, 4 বিভাগ যেটা পুরনো 4 বিভাগ, সেই 4 বিভাগকে প্রদেশ গঠনের যে প্রস্তাব,
ব্যক্তিগতভাবে আমি এর বিরোধী। এটা এক ধরনের বিচ্ছিন্নতা বোধ বা এক ধরনের আঞ্চলিকতার চেতনা তৈরি করতে পারে। বাংলাদেশ খুব ছোট্ট একটি রাষ্ট্র, যদিও অনেক জনবহুল, আমরা 17-18 জনসংখ্যায় অনেক বড়, কিন্তু খুব ছোট্ট রাষ্ট্র। আর বাংলাদেশ নিয়ে সবসময় বিভিন্ন রকম ষড়যন্ত্র চলে। আমরা দেখেছি যে মায়ানমারের এই আরাকান আলাদা হয়ে যাওয়ার একটা চেষ্টা, বিভিন্ন রকম ষড়যন্ত্রের কথা আমরা জানি। তো আমাদের এক কেন্দ্রিক সরকার থাকা উচিত। ছোট্ট রাষ্ট্রে এইভাবে প্রদেশ হিসেবে ভাগ করে আঞ্চলিকতাকে উস্কে দেওয়া হতে পারে, যেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে একটা সংকটের জন্ম দিতে পারে। আমি এর তীব্র বিরোধী। তবে ঢাকাকে যে দিল্লির আদলে, কিংবা আমি বলতে চাই ওয়াশিংটনের আদলে, যে যদি দিল্লিটা বলতে চান, দিল্লিটা বলতে চাই না, দিল্লিটা বলতে চাই না, এবং ওয়াশিংটনের আদলে বলা যেতে পারে যে ইয়েস, যে ঢাকাকে একটা আলাদা, ওয়াশিংটন ডিসি যেমন স্টেটগুলো থেকে আলাদা একটা স্বাতন্ত্র্য আছে, রাজধানী হিসেবে ঢাকা আসলে সেই ধরনের একটা বিশেষ নজর, বিশেষ গুরুত্ব বহন করে। তো ঢাকাকে আলাদা করে যে একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে, সেটা খুবই ইতিবাচক, সেটা খুবই ইতিবাচক। আর জনপ্রশাসন ছোট করে আনার যে 43 থেকে 25 মন্ত্রণালয়ে নামিয়ে আনা, এবং এইটিও খুব ভালো পদক্ষেপ। কারণ এইটাকে এক সময় কি করা হয়েছিল যে না, অনেককে মন্ত্রী বানাতে হবে, ওই জন্য মন্ত্রী বানানোর চাইতে আমার মনে হয় যে প্রশাসন অনেক বেশি সরকারের উপরে বা রাজনীতির উপরে প্রশাসন চেপে থাকে। আমরা এখনো একই জিনিস দেখছি যে প্রশাসনে আওয়ামী দোসররা এখনো রয়ে গেছে, এবং প্রশাসন নানাভাবেই যে সরকারের উপর চেপে বসছে। সরকার অনেক ক্ষেত্রে প্রশাসনের হাতে জিম্মি হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় প্রশাসনকে কার্যকর করতে হলে মাথা ভারী বিশাল প্রশাসন না রেখে প্রশাসনকে ছোট করে নিয়ে আসা, মন্ত্রণালয়ের সংখ্যা কমানো, এটি খুবই ইতিবাচক প্রস্তাব, এবং আমি এটা সমর্থন করি। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এটা নিশ্চিত, এবং ফেব্রুয়ারিতে এই দল গঠন হচ্ছে। আমরা সেটা গতকাল আরো বেশি করে জানলাম। জনমত জরিপের মাধ্যমে দল গঠনের প্রক্রিয়া শুরু, ফেব্রুয়ারিতে ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল আসছে। এই যে জনমত জরিপ, এটা বোধহয় প্রথম নাকি? এটা প্রথম, এবং এটা খুবই, আমি দেখতে চাই, মনে করি এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। যে এই ছাত্ররা কারা? এই ছাত্ররা হচ্ছে যারা ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, সামনের সারিতে ছিল তারা। তো তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। আমরা চাই তারা যদি 24-এর চেতনা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করে, আমরা তাকে স্বাগত জানাবো। এই দলটা নিয়ে একটা কথা বারবার শোনা যাচ্ছিল যে এটা কিংস পার্টি হতে যাচ্ছে কিনা। সেই জায়গা থেকে তারা বের হয়ে আসার চেষ্টা করছে বলে মনে হচ্ছে, সেটা ইতিবাচক। এবং সেখানে তারা বলেছে যে যদি উপদেষ্টাদের কেউ নতুন দলে যোগ দেয়, তারা পদত্যাগ করেই যোগ দেবেন, সরকারি থেকে আসবেন না। এইটাও খুব ইতিবাচক সিদ্ধান্ত। এবার তারা যেটা করলেন যে জনমত জরিপ করে দলের নাম কি হবে, দলের প্রতীক কি হবে, দলের কাছে মানুষ কি আশা করে, এই বিষয়গুলো তারা মানুষের কাছে জনমত জরিপের মাধ্যমে জনগণের মতামত নিয়ে তার আলোকে দল গঠন করবেন। এটি ভালো উদ্যোগ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আসলে কথা এবং কাজে মিল থাকে না। আমরা আশা করব যে এই যে নতুন দল গঠিত হতে যাচ্ছে, তারা মুখে যা বলছেন কাজে যেন সেটা প্রমাণ করেন। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপনি জানেন কিনা, বা আপনার মন্তব্যকে একটু জানার জন্য, ছাত্রদের ছাত্র রাজনীতি করার জন্য সংগঠন আছে, ছাত্র সংগঠন। তাহলে আমি একটু বোঝার জন্য, যে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে, তাহলে ছাত্র সংগঠন, ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল, দুইটার মধ্যে পার্থক্য কেমন হবে? তাহলে ছাত্ররা কি পড়াশোনা করেও আবার রাজনীতির দলে, যারা এখানে আসছেন, যারা তাদের পড়াশোনা শেষ, তারা ছাত্রদের প্রতিনিধি, কারণ তারা ছাত্র সমাজের সাথে অনেক ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, ক্যাম্পাসের সাথে সম্পৃক্ত, শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত। কিন্তু তারা এই মুহূর্তে তাদের কেরিয়ার ছাত্র না, তাদের ছাত্র জীবন শেষ করে পরবর্তী জীবনে, পেশাগত জীবনে প্রবেশ করতে যাচ্ছে। সো এটা ঠিক তাদের ছাত্রত্বের পর্যায়ে তো শেষ হয়ে গেছে। সো তারা রাজনৈতিক দল গঠন করতে পারে, এবং এটা আমরা স্বাগত জানাই। কিন্তু জিনিসটা যাতে খুব স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, কোনো সরকারের বা অন্য কারো পৃষ্ঠপোষকতায় একটা দল গড়ে উঠবে, এটা আমরা আশা করি না। পড়াশোনার কি হয়? পড়াশোনার ব্যাপার কি? পড়াশোনা মানে এটা খুব বাস্তবতা যে আমাদের শিক্ষার মান, শিক্ষার পরিবেশ অসম্ভব খারাপ। সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং শিক্ষাঙ্গনগুলোতে সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। এইটা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেটাই আমরা আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।